জাতীয় থেকে আন্তর্জাতিক প্রান্তিক জনপদ থেকে নগর চারপাশে ঠিক কী ঘটছে এই মুহূর্তে তা নিয়ে আমাদের আয়োজন এখন চারদিক। আর আপনাদের সঙ্গে আছি আমি সিউল আহমেদ। ছাত্র জনতার আন্দোলনে মিরপুরে সিয়াম সর্দার হত্যা মামলায় সাবেক সংস্কৃতি মন্ত্রী আসাদুজ্জামান নূর ও সাবেক বিমান প্রতিমন্ত্রী মাহবুবা আলীকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে আদালত। সোমবার বিকেলে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোশাররফ হোসেনের আদালতে তোলা হলে মামলার তদন্তকারী কর্মকর্তা একই মামলায় তাদের কারাগারে পাঠানোর আবেদন করেন। এ সময় বাদীপক্ষের আইনজীবীরা বলেন, বাংলাদেশের নিজস্ব সংস্কৃতিকে ধ্বংসের পেছনে ভূমিকা ছিলেন আসাদুজ্জামান নূরের এবং মাহবুব আলী বিমান প্রতিমন্ত্রী দায়িত্ব পালনকারী সময়ে নানা দুর্নীতির সঙ্গে জড়িত ছিলেন। সর্বশেষ ছাত্র জনতার আন্দোলনে হত্যাকাণ্ডে আওয়ামী লীগ সরকারকে সহযোগিতা করেন তারা। তবে আসামি পক্ষের আইনজীবীদের দাবি, জুলাই হত্যাকাণ্ডের সঙ্গে তারা সম্পৃক্ত নন। মানুষের মুখে যে হাসি ফুটে উঠেছে সেটা তারা নিঃস্বাত করে দেওয়া, তারা ষড়যন্ত্র করবে, সেই জন্য শান্তি শৃঙ্খলা তারা বিঘ্নিত করবে। এজন্য তাদের জামিন তাদের নামঞ্জুর করে তাদেরকে জেল হাজতে প্রেরণ করা হোক। বিজ্ঞ আদালত উভয় পক্ষের শুনানি অন্তে এই আসামিদেরকে জেল হাজতে প্রেরণ করেন। আসাদুজ্জামান নূরকে আজকে মিরপুর থানায় হত্যা মামলায় গ্রেপ্তার করা হয় এবং আমরা বিজ্ঞ আদালতে তার জন্য জামিনের প্রার্থনা করেছি। আমরা বিজ্ঞ আদালতে সাবমিশন করেছি যে তিনি অপরাধের সাথে কোনোভাবে সংযুক্ত না এবং কোনো প্রাইমা ফেসি কেস এখানে এস্টাবলিশড হয় নাই, কোনো এক্সিকিউটর এখানে শনাক্ত করা হয় নাই, তাদের স্টেটমেন্টে এগুলো উঠে আসে নাই। সুতরাং তিনি এই মামলায় কোনো স্পেসিফিকভাবে অ্যালিগেটেড না। ময়মনসিংহের ধোবাউড়া উপজেলা দর্শা এলাকা থেকে আটক সাংবাদিক শ্যামল দত্ত ও মোজাম্মেল বাবুকে ঢাকায় আনা হয়েছে। সোমবার দুপুর 2টার দিকে ঢাকার গোয়েন্দা পুলিশ দল থানায় আনুষঙ্গিক কাজ শেষ করে। বেলা 3টায় ধোবাউড়া থানা থেকে তাদেরকে ঢাকা ডিবির গাড়িতে তোলা হয়। এ সময় উত্তেজিত ছাত্র জনতা তাদের বিচারের দাবিতে স্লোগান দেয়। ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার জানান, সোমবার ভোরে আটকের পর তাদের ধোবাউড়া থানায় রাখা হয়েছিল। রোববার রাতে ভারতে পালিয়ে যাওয়ার সময় তাদের আটক করা হয়। রাজধানীর যাত্রাবাড়ী থানায় সাবেক ওসি আবুল হাসানকে কক্সবাজারের টেকনাফ থেকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার জানান, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে রাজারবাগ পুলিশ লাইন্সের উপপরিদর্শক ময়নাল হাসান ভূঁইয়ার ছেলে ইমাম হাসান তাইম হত্যা মামলায় অন্যতম আসামি সাবেক ওসি আব্দুল হাসান। মামলার এজাহার থেকে জানা যায়, গত 20 জুলাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় পুলিশের গুলিতে নিহত হয় নারায়ণগঞ্জ সরকারি আদমজীনগর MW কলেজের 2য় বর্ষের শিক্ষার্থী ইমাম হাসান তাইম। ঘটনার 1 মাস পর গত 20 আগস্ট নিহত তাইমের মা ওয়ারী বিভাগের উপপুলিশ কমিশনার মোহাম্মদ ইকবাল হোসেন যাত্রাবাড়ী থানার সাবেক ওসি আবুল হাসান সহ 5 জনের বিরুদ্ধে এই মামলা দায়ের করেন। রাজধানী ঢাকার যানজট নিরসনে পুলিশ ও বিশেষজ্ঞদের সমাধান খুঁজতে বলেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। ঢাকা মেট্রোপলিটন পুলিশ, ডিএমপি শীর্ষ কর্মকর্তা এবং বাংলাদেশ প্রকৌশলী বিশ্ববিদ্যালয় বুয়েটের সিটি ট্রাফিক সিস্টেম বিশেষজ্ঞদের সঙ্গে বৈঠকে এর নির্দেশ দেন তিনি। সোমবার ঢাকায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অনুষ্ঠিত এ বৈঠকে ডক্টর ইউনূস বলেন, অবিলম্বে যানজট কমানোর সমাধান খুঁজতে হবে। বৈঠকে ট্রাফিক পুলিশকে যানজট নিরসনে প্রাথমিকভাবে কিছু পদ্ধতি প্রয়োগ করে পর্যালোচনা করতে বলেন প্রধান উপদেষ্টা। এর মধ্যে ঢাকার গুরুত্বপূর্ণ 2-3টি সড়কের ছোট ছোট স্টপেজে 2 মিনিটের বেশি বাস না থামানো এবং পরবর্তীতে অন্যান্য সড়কে এটা প্রয়োগেরও পরামর্শ দেন তিনি। প্রয়োজনীয় সংস্কার করে নির্বাচন আয়োজন করবে অন্তর্বর্তী সরকার। দায়িত্ব ছাড়ার পর কোনো উপদেষ্টার সম্পদ বাড়বে না বলেও আশ্বাস দেন ধর্ম বিষয়ক উপদেষ্টা আফম খালিদ হোসেন। সোমবার বিকেলে জাতীয় প্রেস ক্লাবে পবিত্র ঈদ মিলাদুন্নবী উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। 1400 বছর আগে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেছিলেন, মানুষের মাঝে কোনো ভেদাভেদ নেই, সবাই সমান। তিনি সবার জন্য উত্তম চারিত্রিক নিদর্শন রেখে গেছেন বলেও মন্তব্য করেন ধর্ম উপদেষ্টা। তিনি আরও বলেন, বিশ্বনবী যুদ্ধের ময়দানে সতর্ক করে দিতেন, গির্জা, মন্দির এবং ধর্মীয় কোনো স্থাপনায় যেন হামলা করা না হয়। মহানবীর আদর্শকে অনুসরণ করে চলতে হবে বলেও স্মরণ করিয়ে দেন ধর্ম উপদেষ্টা। তিনি আরও বলেন, সব উপদেষ্টাকে সম্পদের হিসাব দিতে হচ্ছে। ইতিমধ্যে সম্পদ বিবরণী জমা দেওয়ার ফর্ম তৈরি করা হয়েছে। কিছু সংস্কার স্টার্ট করে দিয়ে সূচনা করে পলিটিক্যাল স্টেবিলিটি, সাস্টেইনেবল ইকোনমিক সিস্টেম এটা চালু করে দিয়ে আমরা নির্বাচন কমিশনকে শক্তিশালী করে একটা সুষ্ঠু
অবাধ, ইম্পার্শিয়াল, ফ্রি অ্যান্ড ফেয়ার আমরা একটা নির্বাচন দেব। সেই নির্বাচনের প্রতিটি রাজনৈতিক দল, বিধিবদ্ধ রেজিস্টার্ড রাজনৈতিক দল অংশগ্রহণ করতে পারবে। ক্যাবিনেটে আমাদের জন্য ফরম করা হয়েছে, আমরা হিসাব দিচ্ছি। আমি আশাবাদী, আমি যেদিন দায়িত্ব থেকে সরে যাব, আমার এক্সিস্টিং যেই সম্পদ স্থাবর যেদিন আমি ছেড়ে যাব, সেদিন আমার 1 টাকাও বাড়বে না। কবি ও রাষ্ট্রচিন্তক ফরহাদ মজহার বলেছেন ৭২-এর সংবিধান অবৈধ। পরিবর্তিত পরিস্থিতিতে নির্বাচন তখনই সম্ভব হবে যখন প্রশাসনে সরাসরি জনগণের অংশগ্রহণ থাকবে। সোমবার রাজধানীর রাওয়া কনভেনশন সেন্টার হলে ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ডেভেলপমেন্ট স্টাডিজের আয়োজনে সংস্কার ও নির্বাচন নিয়ে আলোচনায় একথা বলেন তিনি। সভায় বক্তারা বলেন, সমালোচনা না করলে ক্ষমতাবানরা ফের স্বৈরাচারী হয়ে উঠতে পারে। রাজনৈতিক দল ও তরুণদের সমন্বয়ে গণতান্ত্রিক ব্যবস্থা গড়ে তোলার দাবি জানান রাজনীতিকরা। স্বৈরতন্ত্রে যেন মাথাচাড়া দিয়ে উঠতে না পারে সে কথা মাথায় রেখে নির্বাচনী ব্যবস্থাকে গড়ে তোলার আহ্বান জানান বক্তারা। ৭২ সালে বাংলাদেশ রাষ্ট্র বানাতে দাও না তোমরা, আমরা গঠিত হতে পারি নাই, আমাদের সংবিধান আমরা বানাইতে পারি নাই, তোমরা চাপা দিয়েছে বাঙালি জাতি বা ধর্ম নিরপেক্ষতা, তোমরা বলছো তারা লিখেছে। নির্বাচন তখনই সম্ভব, জনগণ আসবে নির্বাচনে, যখন এমন একটা রাষ্ট্র আমরা গঠন করতে পারবো জনগণের প্রতিনিধিরা যেখানে সত্যিকার অর্থে সে যেতে পারবে এবং প্রত্যেকটা প্রশাসনের প্রত্যেকটা স্তরে জনগণ সরাসরি অংশগ্রহণ করতে পারবে। আমি উদাহরণ দিয়ে বলতে পারবো যে অনেকগুলো আমাদের সিদ্ধান্ত হয়েছে যেগুলো আমাদের 4 জন কমিশনার বিরোধিতা করার পরেও সেটা কিন্তু চিফ ইলেকশন কমিশনার সেটা ভিন্ন রূপ একটা বিষয় নিয়ে সরকারের সাথে করেছেন। কারণ রেড টেলিফোনটা তো ওনার কাছেই থাকে, রেড টেলিফোন তো আর অন্য কারোর কাছে থাকে না। অন্তর্বর্তী সরকার নয়, নির্বাচিত সরকার সংসদে সংবিধান সংস্কার বা সংশোধন করবে বলে মন্তব্য করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সোমবার সকালে ডিআরইউতে বাংলাদেশ সমাজতান্ত্রিক দল জেএসডি আয়োজিত দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট উচ্চকক্ষের গঠন শীর্ষক আলোচনা সভায় একথা বলেন তিনি। মির্জা ফখরুল আরও বলেন, নির্বাচন দেওয়ার জন্য যেসব প্রতিষ্ঠান কিংবা সংস্থার সংস্কার ও পরিবর্তন প্রয়োজন সেটি এখন করতে হবে, বাকি সংস্কার করবে নির্বাচিত সরকার। এ সময় তিনি উল্লেখ করেন, কোনো দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি অগ্রহণযোগ্য বক্তব্য দিচ্ছেন। অনুষ্ঠানে জেএসডি সভাপতি আসম আব্দুর রব বলেন, সার্বভৌমত্ব রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। এবং সেই জন্যই আমরা বারবার করেছি, কারণ দীর্ঘ 15-16 বছর ধরে এই দেশের রাজনীতি এবং অর্থনীতির যে ক্ষতি করেছে সেটা মৌলিক যে পরিবর্তন আনবে, সেই পরিবর্তনগুলো গভর্নমেন্ট যেটাই বলি না আমরা, সেটা কখনোই জনগণের মতামত ছাড়া সম্ভব নয়। এবং তার জন্য একমাত্র জায়গা হচ্ছে পার্লামেন্ট। সুতরাং পার্লামেন্ট নির্বাচন করতে হবে, সেটা যেন একেবারে অত্যন্ত অবাধ সুষ্ঠুভাবে হয়। সেই জন্য আমরা বলেছি যে একটা নিরপেক্ষ সরকারের অধীনে সে নির্বাচন দিতে হবে। যারা নির্বাচিত হবেন তারা সিদ্ধান্ত নেবেন যে কোন পরিবর্তনগুলো দরকার। এটা কি আপনার শুধু পরিবর্তনের দরকার না, আবার নতুন করে লিখতে হবে? অনেকে প্রশ্ন নিয়ে আসছেন আজকে, নতুন করে লিখতে হবে নাকি একেবারেই বাতিল করে দিয়ে নতুন সংবিধান আনতে হবে, সেটা সেই পার্লামেন্টই সিদ্ধান্ত নেবে আমরা বিশ্বাস করি। 5 আগস্টের বিপ্লব ব্যর্থ হলে জাতিকে আবার রক্ত দিতে হবে বলে হুঁশিয়ারি করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। তিনি বলেন, আওয়ামী লীগ ঘাপটি মেরে আছে, তারা দেশে অস্থিরতা সৃষ্টি করছে। সোমবার বিকালে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতের প্রতিনিধি সম্মেলনে তিনি আরও বলেন, সারা দেশে তৃণমূল পর্যায়ে জামায়াতের রাজনৈতিক দর্শন ছড়িয়ে দিতে হবে। আগামী 3 মাস রাজনীতির জন্য খুব গুরুত্বপূর্ণ। এ সময় তিনি বলেন, সমস্যাগ্রস্ত মানুষদের পাশে দাঁড়াতে না পারলে সংগঠন শক্তিশালী হবে না। জেল জুলুম বাধা বিপত্তি আগামীতে যেন জামায়াতকে দুর্বল না করতে পারে সে লক্ষ্যে কাজ করতে হবে। যে নতুন সমাজ গঠনের কথা বলে, যে নতুন বাংলাদেশের কথা আমরা বলি, যে স্বপ্নের কথা আমরা বলি, যে বাংলাদেশে মানুষের দুঃখ থাকবে না, কষ্ট থাকবে না, অভাব থাকবে না, অবিচার থাকবে না, নিরাপত্তাহীন জীবন থাকবে না, সুদ ঘুষ দুর্নীতি মিথ্যাচার পাপাচার বর্বরতা মানবতার অবিরাম রক্তক্ষরণ থেকে আমরা এই মানবতাকে যে বাঁচাতে চাই, সেই দাওয়াত সেই কাজ আমাদের সংগঠনের সমস্ত নেটওয়ার্ক, ওয়ার্ড, ইউনিট, মহল্লা, পাড়া, থানা, সংগঠনের সর্বস্তরে ব্যাপকভাবে যেমন আমরা দাওয়াতি কাজ সম্প্রসারণ করব,
বাংলাদেশের সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠার আগ পর্যন্ত সব রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন সমন্বয়ক সার্জিস আলম। সোমবার রংপুরের টাউন হল মাঠে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিভাগীয় সমাবেশে কথা বলেন তিনি। আপনাকে ওই জেলে ঢুকিয়েছে মিথ্যা মামলা দিয়ে, আপনাকে হাইকোর্টে চক্কর কাটিয়েছে মিথ্যা মামলা দিয়ে, আপনাকে থানায় ঘুরিয়েছে মিথ্যা মামলা দিয়ে, আপনার উপরে চাঁদাবাজি করেছে অন্যায় ভাবে, আপনার উপরে সিন্ডিকেটের বোঝা চাপিয়ে দিয়েছে অন্যায় ভাবে। এই কারণেই 16 বছর পরে সকল রাজনৈতিক দল ঐক্যবদ্ধ হয়ে ওই ফ্যাসিস্টের পতন ঘটিয়েছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক মাহিন সরকার বলেছেন, কোনো একক ব্যক্তি বা প্রতিষ্ঠান নয়, বরং ঐক্যবদ্ধ প্রচেষ্টাতেই গণ অভ্যুত্থান সংগঠিত হয়েছে। বর্তমানে কোনো স্বার্থন্বেষী মহল ছাত্রদের মধ্যে বিভক্তি তৈরির চেষ্টা করছে। সাধারণ শিক্ষার্থীদের এসব অপপ্রচারে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানান তিনি। সোমবার বিকেলে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ছাত্র আন্দোলনে আহতদের সাথে দেখা করার পর এসব কথা বলেন তিনি। মাহিন বলেন, ত্রাণের টাকা 3 জনের নামে একটি যৌথ অ্যাকাউন্টে জমা আছে, সেটি দিয়ে বন্যা পরবর্তী পুনর্বাসনের কাজ করতে চাই। টিএসসিতে পর্যাপ্ত পরিমাণ ত্রাণ এসেছিল, যা আমরা বিতরণ করেছি। টাকা নিয়ে বিতর্ক তৈরির পেছনে নিশ্চয়ই উদ্দেশ্য রয়েছে। তিনি আরও বলেন, আমাদের আন্দোলনে যারা আহত হয়েছিলেন তাদেরকে সরকারের পক্ষ থেকে যথেষ্ট পরিমাণ সাহায্য করা হয়েছে এবং আমরা মনে করি রাজশাহী মেডিকেলের চিকিৎসকরা যথেষ্ট আন্তরিক ছিল। এ সময় রাজশাহী বিভাগীয় ছাত্র নাগরিক মৈত্র সফরের দায়িত্বপ্রাপ্ত সমন্বয়কদের সাথে উপস্থিত ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয় ও রাজশাহীর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা। জাতীয় পার্টিকে অনেক ইস্যুতেই আওয়ামী লীগ সরকার বাধ্য করেছে বলে মন্তব্য করেছে। কোনো ভুল করে থাকলে জনগণের কাছে ক্ষমা চেয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের। বলেন, দ্বাদশ জাতীয় নির্বাচনে জাপাকে অংশগ্রহণ করতে বাধ্য করা হয়েছিল। বিকেলে দলের বনানী কার্যালয়ে ঈদে মিলাদুন্নবীর দোয়া মাহফিলে এসব কথা বলেন তিনি। 90-এর দশক থেকে সকল সরকার দ্বারা রাজনৈতিকভাবে জাপা নির্যাতিত হয়েছে বলেও মন্তব্য করেন জিএম কাদের। এছাড়াও শেষ 3টি নির্বাচন বিতর্কিত ছিল, তাতে অংশগ্রহণের সিদ্ধান্ত সঠিক ছিল না। 3 নির্বাচনই বর্জন করার চেষ্টা জাতীয় পার্টি করেছিল বলেও জানান তিনি। এছাড়াও তিনি বলেন, বাংলাদেশের মানুষদের সবসময় বৈষম্যের শিকার হতে হয়েছে। 71-এ বাংলাদেশ স্বাধীন হয়েছে, কিন্তু বৈষম্য থেকে স্বাধীন হতে পারেনি। নিজেদের স্বাধীনতা ধরে রাখতে না পারে নাই। বাংলার স্বাধীনতা ছিনতাই করা হয়েছিল। দেশের মানুষকে আওয়ামী লীগ কৃতদাস করে রেখেছিল তাদের স্বার্থে বলেও জানান জিএম কাদের। তখনই বলবো যখন আমার অন্তর উদ্ভাসিত হবে আনন্দে। 2014 থেকে তখন বিএনপিও ছিলেন, আমরাও ছিলাম। 2018-তে এসে নির্বাচনের সময় আমরা নির্বাচনে যাওয়ার জন্য প্রস্তুত ছিলাম না, আমরা নির্বাচনে যেতে পারিনি। আমাদেরকে ভাগ করে একটা ব্ল্যাকমেইলিং করা হয়েছিল 2014-এর পর থেকে। সেই ব্ল্যাকমেইলিংয়ের জোরা জবরদস্তি করে শেষ পর্যন্ত যখন আমরা যেতে চাইনি, শেষ দিন পর্যন্ত উইথড্র করার জন্য সম্পূর্ণ প্রস্তুতি নিয়েছি, তখন আমাদেরকে গায়ের জোরে আমাদেরকে যেতে দেওয়া হয়নি। এটা রেকর্ড, এটাকে সকলেই জানেন, যারা জানেন না তারা খুঁজে দেখতে পারেন। কাজে ওটা আমরা নিজের ইচ্ছায় যাইনি, আমাদেরকে ব্ল্যাকমেইল করা হয়েছে, নির্যাতন করা হয়েছে, আমাদেরকে একেবারে ফিজিক্যালি জোর করে ধরে নির্বাচনে আনা হয়েছে। বিগত সরকারের আমলে ডাক্তারদের প্রতি বৈষম্য করা হয়েছে। দলীয় বিবেচনায় পদোন্নতি দিয়ে তাদের প্রতি অবিচার করা হয়েছে বলে অভিযোগ জামায়াতে ইসলামীর। সোমবার সকালে শাহবাগের ফজিলুন্নেসা কনভেনশন সেন্টারে চিকিৎসক সম্মেলনে কথা বলেন বক্তারা। বলেন, বিগত সরকারের আমলে দলীয় চিকিৎসকদের বাহিরে বাকিরা অন্যায় জুলুমের শিকার হয়েছেন। বক্তারা আরও বলেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সকল চিকিৎসক কাঁধে কাঁধ মিলিয়ে চিকিৎসা সেবা দিয়ে গেছেন। আগামী দিনে উন্নত চিকিৎসা সেবা নিশ্চিতে ন্যাশনাল ডক্টরস ফোরাম সর্বদা কাজ করে যাবে বলে প্রত্যয় ব্যক্ত করেন তারা। এ সময় ছাত্র আন্দোলনে আহতদের আর্থিক সহায়তা করে এনডিএফ। যখনই জানবে যে ডাক্তার জামাত ইসলাম করে ছাত্র শিবির করত, তার মানসপটের সাথে সাথে এই ইমেজ আসবে যে তারা ইথিক্যাল প্র্যাকটিস করে। যে ডাক্তার এটা প্রতিষ্ঠা করবে সমাজে যে তিনি ইথিক্যাল প্র্যাকটিস করেন, তার সবচেয়ে বেশি রোগী হবে। আমরা বেশি রোগীর জন্য নন ইথিক্যাল প্র্যাকটিস করি, অথচ ইথিক্যাল প্র্যাকটিসে আমাকে রোগী দিবে।
সম্প্রতি বাতিল হওয়া দ্রুত বিদ্যুৎ ও জ্বালানি সরবরাহ আইন 2010-এর অধীনে সব চুক্তির বিস্তারিত তথ্য চেয়েছে জাতীয় পর্যালোচনা কমিটি। 28 সেপ্টেম্বরের মধ্যে পিডিপি সহ সব কোম্পানিকে এসব তথ্য জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। সোমবার দুপুরে বিদ্যুৎ ও জ্বালানি বিভাগের জাতীয় কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়। পরে কমিটির আহ্বায়ক সাবেক বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী বলেন, কতটি বিদ্যুৎ কেন্দ্রের তথ্য সংগ্রহ করা হবে সেটি কমিটির পর্যালোচনা শেষে সিদ্ধান্ত নেওয়া হবে। ভারতের আদানি গ্রুপের কাছ থেকে কেনা বিদ্যুতের দর নির্ধারণে আইন মানা হয়েছে কিনা তা খতিয়ে দেখা হবে বলেও জানিয়েছে জাতীয় কমিটি। কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত হবে 28 সেপ্টেম্বর। বিদ্যুৎ ও জ্বালানির দ্রুত সরবরাহ বৃদ্ধি বিশেষ বিধান আইন 2010 এর আওতায় ইতোমধ্যে সম্পাদিত চুক্তিসমূহে জনস্বার্থ সংরক্ষিত হয়েছে কিনা তা নিরীক্ষা করবে। নিরীক্ষার ভিত্তিতে পরবর্তী কার্যক্রম বিষয়ে সুপারিশ প্রণয়ন করবে। দিস আর দ্য টার্মস অফ রেফারেন্স অফ দিস ন্যাশনাল রিভিউ কমিটি। আগেই জানিয়েছিলাম গ্রেপ্তারকৃত দুই সাংবাদিক মোজাম্মেল বাবু ও শ্যামল দত্তকে ঢাকায় গোয়েন্দা পুলিশের কার্যালয়ে আনা হয়েছে। এছাড়া রাজধানীর শ্যামলী থেকে গ্রেপ্তার করা হয়েছে সাবেক রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজনকে। এ নিয়ে সবশেষ খবর জানাতে মিন্টু রোডের ডিবি কার্যালয় থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সাজিদ আরাফাত। সাজিদ, দুই সাংবাদিককে ময়মনসিংহ থেকে কখন আনা হয়েছে? এছাড়া গ্রেপ্তারকৃত সাবেক রেলমন্ত্রীকে কখন ডিবিতে আনা হবে? সিউল, আপনি যে বিষয়টি বলছিলেন যে দুজন সিনিয়র সাংবাদিক তাদেরকে ময়মনসিংহ থেকে আটক করা হয়েছে এবং তারপরে কিন্তু গোয়েন্দা যে অফিস, ডিবি অফিস যেটাকে আমরা বলি, সেখানে কিন্তু রাত 11টায় নিয়ে আসা হয়েছে। একটু জানিয়ে রাখি যে সোমবার ভোর 6টার দিকে ময়মনসিংহের ধোবাউড়া সীমান্ত থেকে সাংবাদিক শ্যামল দত্ত, যিনি ভোরের কাগজের সম্পাদক ছিলেন, এবং 71 টেলিভিশনের ব্যবস্থাপনা পরিচালক মোজাম্মেল বাবু, এই দুজনকে কিন্তু আটক করা হয় এবং বলা হয় যে তারা আসলে সীমান্ত পাড়ি দিয়ে ভারতে প্রবেশের চেষ্টা করছিলেন। ঠিক সেই সময় পুলিশ তাদেরকে গ্রেপ্তার করে এবং পরবর্তীতে এই ডিবি অফিসে আনা হয়েছে রাতেই, এবং সেখানেই তারা এখন অবস্থান করছেন এবং এখান থেকে হয়তো আগামীকাল তাদেরকে আদালতে তোলা হতে পারে বলে এমনটি আমরা জানতে পেরেছি। এবং বলে রাখা ভালো যে ছাত্র আন্দোলন, যেটি গণ অভ্যুত্থান চলছিল পুরো জুলাই আগস্ট জুড়ে, 5 আগস্টের আগ পর্যন্ত ছাত্রদের যে গণ অভ্যুত্থান, সেই গণ অভ্যুত্থানের সময় জাতীয় স্বার্থ বিরোধী বা রাষ্ট্রবিরোধী অভিযোগ আনা হয় বেশ কিছু সাংবাদিকের নামে। তাদের মধ্যে অন্যতম দুজন ছিলেন শ্যামল দত্ত এবং মোজাম্মেল বাবু। এবং বলে রাখা ভালো যে তাদেরকে এখানে হেফাজতে রাখা হয়েছে এবং পরবর্তীতে আদালতে তোলা হবে। এবং আরেকটি বিষয় জানিয়ে রেখে যে আজ রাতে 11টার দিকেই কিন্তু সাবেক যে রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন, তাকেও কিন্তু গ্রেপ্তার করা হয়েছে। শ্যামলীর যে স্পেশালাইজড হসপিটাল রয়েছে সেখান থেকে তাকে আটক করা হয়েছে এমন তথ্য আমরা পেয়েছি। এবং পরবর্তীতে তাকে কোনো একটি মামলায়, হয়তো বা কোনো ছাত্র হত্যা মামলার তিনি এজাহারভুক্ত আসামি ছিলেন আমরা জানতে পেরেছি, এবং তাকেও কিন্তু পুলিশ হেফাজতে নিয়ে রাখা হয়েছে। তবে ডিবি কার্যালয়ে এখনো আনা হয়নি। তাকে কখন আনা হবে সেটি হয়তো আমরা পরবর্তীতে ডিবি কর্তৃপক্ষ যারা আছে তাদের সাথে কথা বললে হয়তো আমরা জানতে পারবো। তো মোটা দাগে এই ছিল এখানকার যে মূল বিষয়। তাদেরকে, এই দুই সাংবাদিককে ডিবি হেফাজতে রাখা হয়েছে। পরবর্তীতে তাদেরকে আদালতে তোলার যে বিষয়টি, সেগুলো হয়তো বা আগামীকাল তাদের সেই কার্যক্রমগুলো হবে। এবং বলে রাখা ভালো যে এডিটর্স গিল্ড নামক একটি সংগঠনেও কিন্তু যুক্ত ছিলেন মোজাম্মেল বাবু, এবং তারা যে এই ধরনের কার্যকলাপ বা করেছিলেন ছাত্র আন্দোলনের সময়, কিন্তু তাদের বিরুদ্ধে সেই অভিযোগগুলো আনা হয়েছে। সেই অভিযোগের প্রেক্ষিতেই তারা বেশ কিছুদিন কিন্তু গা ঢাকা দিয়েছিলেন। এবং 5 আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর সাংবাদিক শ্যামল দত্ত কিন্তু ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া সীমান্ত দিয়ে ভারতে পালানোর চেষ্টা করছিলেন। তখনও কিন্তু তিনি সেই যাত্রায় পুলিশের কাছে আটক হয়েছিলেন। সব মিলিয়ে ময়মনসিংহ দিয়ে ভারতে পালিয়ে যাওয়ার সময় কিন্তু পুলিশ তাদেরকে আটক করে এবং বর্তমানে ডিবি হেফাজতে রয়েছে। এই ছিল আসলে এখানকার সবশেষ তথ্য আমার কাছে। সিউল। দর্শক, গ্রেপ্তারকৃত দুই সাংবাদিক মোজাম্মেল বাবু, শ্যামল দত্তকে ঢাকার গোয়েন্দা পুলিশের কার্যালয়ে নিয়ে আসা হয়েছে এবং একই সাথে সাবেক রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজনকেও কিন্তু আনা হবে। এই সকল বিষয়ে বিস্তারিত জানাচ্ছিলেন আমাদের সহকর্মী সাজিদ আরাফাত। দর্শক, এখন চারদিক থেকে নিচ্ছে একটি বিরতি, ফিরছি একটু পরে। বিরতির পর ফিরে এলাম, আপনারা দেখছেন এখন চারদিক।
সারা দেশে বর্ণাঢ্য শোভাযাত্রা সহ ধর্মীয় ভাবগম্ভীর্যে পালিত হয়েছে পবিত্র ঈদ ও মিলাদুন্নবীর জশ্নে জুলুস। নবী প্রেমে উদ্বুদ্ধ হয়ে দেশের বিভিন্ন স্থানে শোভাযাত্রায় অংশ নেন লাখ লাখ মুসল্লি। হামদ, নাত ও দুরুদে মুখর হয়ে বিভিন্ন নগরী। দেশ ও জাতির সমৃদ্ধ কামনায় হয় বিশেষ মোনাজাত। সোমবার ঈদে মিলাদুন্নবী উপলক্ষে চট্টগ্রামে দেশের সবচেয়ে বড় জশ্নে জুলুসের আয়োজন করা হয়। অংশ নেন লাখ লাখ মুসল্লি। নগরীর জামিয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া মাদ্রাসার সামনে থেকে শুরু হওয়া এই জুলুস ঘিরে উৎসবে নগরে পরিণত হয় চট্টগ্রাম। ধর্মীয় ভাবগম্ভীর্য আর পবিত্রতার আমেজে ছড়িয়ে পড়ে অহিংসা, ঐক্য আর বিশ্বশান্তির বাণী। সিলেটের গাউসিয়া তৈয়বিয়া তাহেরিয়া পরিষদের উদ্যোগে র্যালি হয়। হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির মাজার থেকে শুরু হয় নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে র্যালি। আমরা ঈদুল ফিতর ঈদুল আজহা পেয়েছি একমাত্র নবীজির কারণে, আর এই নবীজির আগমন হয়েছে আজকের এই দিনে। এই ঈদের কারণে আমরা আল্লাহকে পেয়েছি, কুরআন পেয়েছি, হাদিস পেয়েছি। সবাই সারা চট্টগ্রামের বিভিন্ন রাস্তায় মুখরিত অবস্থায় আছে। তারা সবাই নারে তাকবীর স্লোগান, নারে সালাত ইয়া রাসূলুল্লাহ, সবসে আলা ওয়ালা হামারা নবী, সবসে আলা ওয়ালা হামারা নবী। জশ্নে জুলুসের মাধ্যমে ঈদে মিলাদুন্নবীর যে বার্তা, সেটা হচ্ছে শান্তির বার্তা। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শান্তির দূত বলা হয়। যিনি আসার পর অশান্ত আরব বিশ্ব শান্তির রাজ্য পরিণত হয়েছিল এবং এটাকে অনুসরণ করে সারা পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠার এটাকে মডেল ধরা হয়। সমুদ্রের নিম্নচাপের প্রভাবে আজও বেশ কিছু জায়গায় থেমে থেমে বৃষ্টি অব্যাহত রয়েছে। এতে তৈরি হয়েছে জলাবদ্ধতা, ভোগান্তিতে জনজীবন। গত 3 দিন ধরে বৃষ্টিপাত হয়েছে যশোরে। এ সময় 213 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়, যাতে প্লাবিত হয়েছে যশোর পৌর শহরের কয়েকটি নিম্ন অঞ্চল। তলিয়ে গেছে শহরের বেজপাড়া, টিবি ক্লিনিক পাড়া, স্টেডিয়াম পাড়া, শঙ্করপুর, মিশনপাড়া উপশহর, চাঁচড়া সহ বেশ কিছু এলাকার সড়ক। এমনকি কিছু এলাকায় পানি ঢুকে গেছে বসতবাড়িতে। এদিকে টানা বৃষ্টিতে নাকাল সাতক্ষীরাবাসীও। 3 দিনের বৃষ্টিতে শহরের 10টির বেশি এলাকায় তৈরি হয় জলাবদ্ধতা। পানিবন্দী হয়ে পড়ে লক্ষাধিক মানুষ। এছাড়া ডুবে গেছে জেলার বিভিন্ন উপজেলার শত শত হেক্টর জমির ঘের ও ফসলি জমি। বাঁধের বেশ কিছু অংশে দেখা দিয়েছে ফাটল। এদিকে বরিশালে বৃষ্টি কিছুটা কমলেও নগরীর বটতলা, মুন্সি গ্যারেজ, বগুড়া রোড, কালীবাড়ি রোড সহ বেশ কিছু সড়কে পানি জমে যায়। বেশিরভাগ ড্রেন বন্ধ থাকায় ধীর গতিতে পানি নামে। 10 থেকে 15 মিনিট বৃষ্টি হলেই এখানে ওয়াটার লগিং হয়ে যায়। এখানে যখনই অল্প একটু বৃষ্টি হয় তখন এই এলাকাটা পুরো ভেসে যায়। এখানে প্রায় 21 থেকে 22টা গ্রাম, 10 থেকে 20,000 লোক ভোগান্তি। পানি মানে মাজার সমান থাকে, আটুর সমান থাকে, কিছু কিছু জায়গায় খাদ খন্দ, মানে মানুষের দুর্ভোগের শেষ নাই আর কি। এখানে যে পানি হয় সেই পানিটা আপনার যাওয়ার জন্য যে ড্রেন দরকার সেটা হয় না। একটানা বৃষ্টি হওয়ার কারণে আপনার পুরা বরিশাল যত রাস্তাঘাট আছে সব জায়গায় পানি জমাট হয়ে গেছে। রাজধানীর উত্তর সিটি কর্পোরেশনের বিভিন্ন ওয়ার্ডে মশা নিধনে ওষুধ ছিটানো সহ পরিচ্ছন্নতা কার্যক্রম হ্রাস পেয়েছে। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের উত্তর খান ও দক্ষিণ খানের বাসিন্দারা এমন অভিযোগ করেছেন। তারা বলছেন সিটি কর্পোরেশনের কর্মীরা যেন তেনভাবে ওষুধ ছিটিয়ে যায়। অনেকটা লোক দেখানোর মতো ব্যাপার, ওষুধে কোনো কাজ হয় না। এসব এলাকার রাস্তা, নর্দমা, খালি জায়গায় মাসের পর মাস পানি জমে থাকে। এই পানি হয়ে উঠেছে এডিস মশার প্রজননস্থল। বৃষ্টি হলে অন্ত 1 বছর ধরে 6 মাস ধরে পানি ভাই রয়েছে, যায় না পানি। এই দক্ষিণখান থানার ভিতরে ব্যবহারিক কোনো ড্রেনের কোনো ব্যবস্থা নাই। বৃষ্টি না থাকলে মনে করেন সারা বছরই পানি। 2-3 ফিট পানি থাকাতে মশার প্রভাব তো অনেক বেড়ে গেছে, অনেক, যে মশার জন্য আমাদের শয়ে শয়ে রোগী এখানে সেখানে ভর্তি হচ্ছে এবং ক্লান্ত হচ্ছে। কিশোরগঞ্জে হাসপাতালগুলোতে বেড়েছে ঠান্ডাজনিত রোগীর সংখ্যা, যাদের বেশিরভাগই শিশু। এদিকে হঠাৎ রোগীর বাড়তি চাপ সামাল দিতে বেগ পেতে হচ্ছে চিকিৎসকদের। প্রায় প্রতিদিনই জ্বর, সর্দি, কাশি, শ্বাসকষ্ট সহ নানা রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে যাচ্ছেন রোগীরা। সোমবার 250 শয্যা জেনারেল হাসপাতালে শিশু ওয়ার্ডে ভর্তি হয়েছে 59 জন। এছাড়াও জেলার শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে 59টি শয্যার বিপরীতে ভর্তি আছে আরও 1.5 শতাধিক শিশু। এমন অবস্থায় নানা ভোগান্তির শিকার হতে হচ্ছেন রোগী ও তাদের স্বজনরা। চিকিৎসকরা জানান, আবহাওয়া পরিবর্তনের কারণে বাড়ছে এসব রোগ। এমন অবস্থায় অভিভাবকদের সচেতন হওয়ার আহ্বান জানান তারা।
ভোলা সদরের চরসামাইয়া ইউনিয়নে যৌথ বাহিনীর অভিযানে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। এছাড়া বিভিন্ন অপরাধে জড়িত ৭ জনকে আটক করেছে যৌথ বাহিনী। রোববার রাতে অভিযান চালিয়ে ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড থেকে তাদের আটক করা হয়। পরে সোমবার দুপুরে কোস্টগার্ড দক্ষিণ জোনের লেফটেন্যান্ট কমান্ডার সালাউদ্দিন রশিদ তানভীর সংবাদ সম্মেলনে জানান, সন্ত্রাসী মিজানুর রহমান ও তার সদস্যরা দীর্ঘদিন থেকে স্থানীয় জনসাধারণকে জিম্মি করে চাঁদাবাজি, জমি দখল সহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড চালিয়ে আসছিল। এমন সংবাদের ভিত্তিতে সদর উপজেলার চরসামাইয়া ইউনিয়নের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ সময় 25টি দেশীয় ধারালো অস্ত্র উদ্ধার হয়। পরে আটক আসামিদের এবং জব্দ অস্ত্র সদর থানায় হস্তান্তর করা হয়। সুনামগঞ্জের দিরাইয়ে জলমহল দখলকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে অন্তত অর্ধশতাধিক আহত হয়েছে। দুপুরে দিরাই উপজেলার বদলপুর গ্রামের জলমহল দখল নিয়ে বিবাদের জেরে সংঘর্ষে এই ঘটনা ঘটে। পুলিশ জানায়, দিরাইয়ের বদলপুর গ্রামে সাবেক ইউপি সদস্য সিজিল মিয়া ও একই গ্রামের ফারুক মিয়ার লোকজনের মধ্যে গ্রামের পাশে ছোট একটি জলমহল দখল নিয়ে বেশ কয়েকদিন ধরে উত্তেজনা চলছিল। এরই পরিপ্রেক্ষিতে দুই পক্ষের লোকজন একসাথে মহলটি দখল করতে গেলে কথা কাটাকাটির এক পর্যায়ে দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করে। আহতদের দিরাই সুনামগঞ্জ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে পদ্মায় ভেসে যাওয়া 200 একর জমি ভারতের কাছ থেকে ফেরত পাওয়ার সম্ভাবনা দেখছেন জমির মালিকরা। রোববার কুষ্টিয়া সীমান্তে বিজিবি ও বিএসএফ এর কমান্ডার পর্যায়ে অনুষ্ঠিত এক বৈঠকে বিবাদমান জমি পুনরায় জরিপ করে প্রকৃত মালিককে বুঝিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। বর্ডার গার্ড বাংলাদেশ 47 বিজিবি এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মাহবুব মুর্শেদ রহমান জানান, গত 10 ফেব্রুয়ারি রামকৃষ্ণপুর ইউনিয়নের 40 পাড়া এলাকার পদ্মা নদীর ভাঙনে 3 কিলোমিটার সীমানা এলোমেলো হয়ে যায়। বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী ভারতের অভ্যন্তরে বাংলাদেশের 200 একর জমি এবং বাংলাদেশের অভ্যন্তরে ভারতের 40 একর জমি বিজিবি ও বিএসএফ এর উপস্থিতিতে প্রকৃত মালিককে বুঝিয়ে দেওয়া হবে। আগামী অক্টোবরে সুবিধাজনক সময়ে এই হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন করার জন্য উভয় দেশের ব্যাটালিয়ন কমান্ডারগণ একমত প্রকাশ করেন। এছাড়াও আলোচনা হয় সীমান্তে অন্যান্য বিষয় নিয়ে। এর মধ্যে সীমান্ত হত্যা, মাদকদ্রব্য এবং নিষিদ্ধ পণ্যের চোরাচালান বন্ধ, বিএসএফ কর্তৃক নিরীহ বাংলাদেশি নাগরিকদের সীমান্ত হতে আটক না করার মতো বিষয়গুলো নিয়ে আলোচনা হয়। পতাকা বৈঠকে বিজিবির পক্ষে নেতৃত্ব দেন 47 বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মাহবুব মুর্শেদ রহমান। অপরদিকে বিএসএফ এর পক্ষে নেতৃত্ব দেন ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর 146 ব্যাটালিয়ন কমান্ড্যান্ট বিক্রমদেব সিং। এখন চারদিক থেকে নিচ্ছে আরও একটি বিরতি, ফিরছে কিছুক্ষণ পরে। বিরতির পর আরও একবার ফিরে এলাম। আপনারা দেখছেন এখন চারদিক। গেল এক সপ্তাহে 5 দফা চেষ্টার পরে অবশেষে আন্দোলনকারীদের শর্ত মেনে জুনিয়র ডাক্তারদের সাথে বৈঠক করলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কালীঘাটে মুখ্যমন্ত্রী বাসভবনে স্থানীয় সময় 7টার দিকে 2 জন স্টেনোগ্রাফার বা টাইপরাইটারকে সাথে নিয়ে উপস্থিত হয় আন্দোলনরত চিকিৎসকদের 30 সদস্য। বৈঠকের কার্য বিবরণী লিপিবদ্ধ রাখার শর্তে রাজি হয় রাজ্য সরকার। এছাড়া সরকারের পক্ষ থেকে বৈঠকের ভিডিও ধারণ করা হলে তা সামাজিক মাধ্যমে প্রচারের দাবি জানায় জুনিয়র ডাক্তার ফোরাম। ভারতীয় গণমাধ্যম বলছে, জুনিয়র চিকিৎসকদের 5 দফা দাবির 2 বা 3টি বিবেচনা করবে রাজ্য সরকার। বৈঠকের পর কার্য বিবরণীতে স্বাক্ষর করে উভয় পক্ষ। চলমান সহিংসতায় মণিপুরের 5টি জেলায় মোবাইল ইন্টারনেট পরিষেবা আগামী 20 সেপ্টেম্বর পর্যন্ত বন্ধ রাখার ঘোষণা দেওয়া হয়েছে। রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এই নির্দেশ দেন মুখ্যমন্ত্রী বীরেন সিং। রাজধানী ইসফলের পূর্ব ও পশ্চিম, থৌবল, বিষ্ণুপুর এবং কাকচিং জেলায় মোবাইল ইন্টারনেট সেবার উপর নিষেধাজ্ঞা আরও 5 দিন বাড়ানো হয়। এসব জেলায় পুনরায় অনির্দিষ্ট সময়ের জন্য কারফিউ জারি করা হয়েছে। তবে কয়েকটি জায়গায় 7 ঘন্টার জন্য কারফিউয়ের বিধিনিষেধ শিথিল রাখা হয়েছে। গেল 10 সেপ্টেম্বর পর্যন্ত মণিপুরের বিভিন্ন জেলায় 5 দিন ব্রডব্যান্ড ইন্টারনেট পরিষেবা বন্ধ ছিল।
যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়ায় নির্বাচনী প্রচার সমাবেশে হামলার ৬৫ দিনের মাথায় ফের হত্যাচেষ্টার শিকার সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় রোববার ফ্লোরিডার ওয়েস্ট পাম বিচ এলাকায় নিজের মালিকানাধীন গলফ মাঠে খেলার সময় ট্রাম্পের উপর বন্দুক হামলার ঘটনা ঘটল। ট্রাম্পকে হত্যাচেষ্টায় এই হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে দেশটির গোয়েন্দা সংস্থা FBI। ট্রাম্প নিরাপদ আছেন বলে জানা গেলেও তার নিরাপত্তার দায়িত্বে থাকা সিক্রেট সার্ভিসের সক্ষমতা নিয়ে প্রশ্ন এখন মার্কিনীদের মনে। এরই মধ্যে হামলার ঘটনায় বন্দুকসহ সন্দেহভাজন একজনকে আটক করা হয়েছে। তদন্ত শুরু করে দিয়েছে FBI। এমনকি চাঞ্চল্যকর ঘটনায় উত্তাপ ছড়িয়ে পড়ছে মার্কিন রাজনীতিতে। এ অবস্থায় যুক্তরাষ্ট্রের রাজনৈতিক সহিংসতার কোনো স্থান নেই বলে বিবৃতি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। এছাড়া ট্রাম্পকে নিরাপদ রাখার প্রচেষ্টায় সফল তার নিরাপত্তা রক্ষীদেরও ধন্যবাদ জানান তিনি। অন্যদিকে ট্রাম্প নিরাপদ আছেন জানতে পেরে কিছুটা স্বস্তিতে আছেন বলে জানান প্রতিদ্বন্দ্বী প্রেসিডেন্ট প্রার্থী কামালা হ্যারিস। ভারতে স্যামসাং ইলেকট্রনিক্সে 104 জন কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের বিরুদ্ধে অভিযোগ, বিনা অনুমতিতে সোমবার বিক্ষোভ মিছিল বের করার পরিকল্পনা করছিলেন তারা। মজুরি বৃদ্ধি সহ বিভিন্ন দাবিতে চেন্নাইতে 1 সপ্তাহ ধরে কর্মবিরতি পালন করছেন 1,500 কর্মী। এর আগে গেল বৃহস্পতিবার প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা কর্তৃপক্ষ ও রাজ্য সরকারের সঙ্গে আলোচনায় বসেছিলেন বিক্ষোভরত কর্মীরা। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, মজুরি বৃদ্ধি ভারতের কেন্দ্রীয় শ্রমিক ইউনিয়ন সমর্থিত শ্রী পেরুম্বুদুর স্যামসাং কারখানার শ্রমিক ইউনিয়নের স্বীকৃতি এবং কর্মঘণ্টা নির্ধারণের দাবি বিক্ষোভরত শ্রমিকদের। বাইরের শ্রমিক সংগঠন সমর্থিত অভ্যন্তরীণ শ্রমিক ইউনিয়নের স্বীকৃতি দিতে স্যামসাং রাজি না হলেও গেল শুক্রবার প্রতিষ্ঠানটি জানায় যত দ্রুত সম্ভব সংকট সমাধানের মাধ্যমে শ্রী পেরুবুদুর কারখানায় উৎপাদন শুরুর চেষ্টা চলছে। বঙ্গোপসাগরে নিম্নচাপের কারণে ভারতের বিভিন্ন স্থানে ভারী বৃষ্টি হয়েছে। কলকাতা সহ দক্ষিণবঙ্গে হয়েছে ভারী বৃষ্টিপাত। বিভিন্ন স্থানে সৃষ্টি হয় জলাবদ্ধতা। গাঙ্গেয় গভীর নিম্নচাপ পশ্চিমবঙ্গের উপর দিয়ে পশ্চিম ও উত্তর পশ্চিম দিকে এগোচ্ছে। ভারী বৃষ্টি অব্যাহত আছে বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর ও পশ্চিম বর্ধমানে। বজ্রবৃষ্টির শঙ্কা রয়েছে দার্জিলিং, কালিম্পং আর জলপাইগুড়িতে। এদিকে ভারী বৃষ্টি হতে পারে ঝাড়খণ্ড, ছত্তিশগড়ে। অতিরিক্ত বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে বিহারেও। অন্যদিকে উত্তরপ্রদেশে অতিরিক্ত বৃষ্টিতে বন্যায় 14 জনের মৃত্যু হয়েছে। মিয়ানমারের টাইফুন ইয়াগির আঘাতে এখন পর্যন্ত 113 জনের মৃত্যু হয়েছে। দেশটির সেনাশাসিত সরকার বলছে 3 লাখের বেশি মানুষ এই বন্যায় বাস্তুচ্যুত হয়েছেন। এখনও নিখোঁজ 64 জন। শক্তিশালী এই টাইফুনের আঘাতে ভিয়েতনাম আর থাইল্যান্ডও কয়েকশো মানুষের মৃত্যু হয়েছে। অতিরিক্ত বৃষ্টিতে নদীর পানি বেড়ে প্লাবিত হয়েছে শহরের পর শহর। মিয়ানমারে বন্যা দেখা দিয়েছে গেল সোমবার। রাজধানীর নেইপিদোর পাশাপাশি ক্ষতিগ্রস্ত হয়েছে মান্দালয়, মাগওয়ে, বাগো, শান, মন, কাহয় আর কাইন রাজ্য। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে মিয়ানমারের মধ্যাঞ্চল। ক্ষতিগ্রস্ত হয়েছে 5টি বাঁধ এবং 65,000 বসতবাড়ি। গেল 7 দশকের মধ্যে চীনে আঘাত এনেছে শক্তিশালী টাইফুন বেবিনকা। 1949 সালের পর চীনের বৃহত্তম শহরে আঘাত হানা শক্তিশালী টাইফুন এটি। সোমবার স্থানীয় সময় সকালে সাংহাইয়ের পূর্ব উপকূলে ঘন্টায় 150 কিলোমিটার বেগে আঘাত আনে এই টাইফুন। শহর থেকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে 4 লাখের বেশি মানুষ। বাতিল করা হয়েছে শহরের বিমান ও ট্রেন চলাচল। বন্ধ রাখা হয়েছে মহাসড়ক। সমুদ্র বন্দরে সব জাহাজকে নিরাপদ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। এর আগে চীনের হাইনান প্রদেশে টাইফুন ইয়াগির আঘাতে 4 জনের মৃত্যু হয়। গত সপ্তাহের ভয়াবহ বন্যায় নাইজেরিয়ার উত্তর পূর্বাঞ্চলের মাইদুগুরিতে একটি কারাগারের দেয়াল ধসে পড়ে গেছে। এই সুযোগে পালিয়ে গেছে 281 জন কয়েদি। দেশটির আইন শৃঙ্খলা বাহিনী এক বিবৃতিতে জানায়, পালিয়ে যাওয়া বন্দীদের মধ্যে গ্রেপ্তার করা হয়েছে 7 জনকে। বাকি কয়েদিদের আটক করতে অভিযান চালিয়ে যাচ্ছে তারা। বন্যায় কারাগারের দেয়াল সহ স্টাফ কোয়ার্টার ও বন্দীদের একটি পরিষেবা ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। দেশটির অন্যতম প্রধান শহর মাইদুগুরি
কয়েক দশকের মধ্যে সবচেয়ে ভয়াবহ বন্যার শিকার হয়। ভারী বৃষ্টিতে সৃষ্ট বন্যায় বাঁধ উপচে পানি প্রবেশ করে লোকালয়ে। এতে ক্ষতিগ্রস্ত হয় রাষ্ট্রীয় মালিকানাধীন একটি চিড়িয়াখানা। বন্যায় প্রাণ হারিয়েছে অন্তত ৩০ জন মানুষ, বাস্তুচ্যুত হয়েছে 10 লাখ বাসিন্দা। এখন চারদিক থেকে নিচ্ছে আরও একটি বিরতি, ফিরছি একটু পরে। বিরতির পর আরও একবার ফিরে এলাম, আপনারা দেখছেন এখন চারদিক। দেশের খবর। রাজধানী মহাখালীতে গ্রেপ্তার করা হয়েছে লেখক ও সাংবাদিক শাহরিয়ার কবিরকে। কিছুক্ষণ আগে তাকে আনা হয়েছে ডিবি কার্যালয়ে। এই নিয়ে সবশেষ খবর জানাতে মিন্টো রোডে ডিবি কার্যালয় থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সাজিদ আরাফাত। সাজিদ, শাহরিয়ার কবিরকে কি তার বাসা থেকে গ্রেপ্তার করা হয়েছে? তার বিরুদ্ধে আসলে অভিযোগগুলো কি কি? কিছুক্ষণ আগেও কিন্তু আমরা ঠিক এখান থেকেই খবর জানাচ্ছিলাম যে 2 সাংবাদিককে ডিবি কার্যালয়ে আনা হয়েছে। ঠিক তার কিছুক্ষণ পরপরই কিন্তু ৭১-এর ঘাতক দালাল নির্মূল কমিটির যে সভাপতি রয়েছেন লেখক শাহরিয়ার কবির, তাকেও কিন্তু তার যে নিজ বাসভবন, সেই বাসভবন থেকে একটি মামলায় গ্রেপ্তার করে এই ডিবি কার্যালয়ে কিছুক্ষণ আগে কিন্তু তাকে আনা হয়েছে। আমরা দেখেছি। একটি বিষয় জানিয়ে রাখি যে তার নামে তেজগাঁও থানায় একটি হত্যা মামলা ছিল। সেই তেজগাঁও থানা পুলিশ জানিয়েছে যে তাকে তার বাসা থেকে, তার যে মহাখালী বনানী যে বাসা রয়েছে, সেই বাসা থেকেই তাকে আটক করে গ্রেপ্তার করে কিন্তু এখানে আনা হয়েছে। এবং তার আগে 2 সাংবাদিককেও কিন্তু এখানে আনা হয়েছে রাত 11টার দিকে। শাহরিয়ার কবিরের নামে বলা হচ্ছে যে একটি তেজগাঁও থানায় হত্যা মামলা রয়েছে, অর্থাৎ যেই জুলাই গণ অভ্যুত্থান চলে গেল, সেই গণ অভ্যুত্থানে আসলে ছাত্র আন্দোলনে যে ছাত্র হত্যা আর একটি বিষয় ছিল, সেই ছাত্র হত্যার একটি মামলায় তাকে নাম জড়ানো হয়েছে, নাম দেওয়া হয়েছে এবং সেই মামলার কারণেই কিন্তু তাকে গ্রেপ্তার করা হয়েছে। এবং আরেকটি বিষয় জানিয়ে রাখি যে 2013 সালে হেফাজতে ইসলামের যে সমাবেশে যে হত্যাকাণ্ড হয়েছে, সেখানেও কিন্তু মানবতা বিরোধী যে মামলাগুলো হয়েছে, সেই মামলাগুলোতে যে আসামিরা রয়েছেন তাদের মধ্যেও কিন্তু একজন হচ্ছেন এই শাহরিয়ার কবির। সেই জায়গাতেও তার কিন্তু একটি নাম রয়েছে। তবে যে মামলায় আটক করা হলো সেটি জুলাই গণ অভ্যুত্থানকে ঘিরে যে মামলা হয়েছে ছাত্র হত্যার, সেই মামলাটিতে তাকে কিছুক্ষণ আগে ডিবি কার্যালয়ে আমরা দেখেছি যে পুলিশ হেফাজতে এখানে আনা হয়েছে এবং হয়তো আগামীকাল তাকে আদালতে তোলা হবে, এমনটি আমরা জানতে পেরেছি। তার আগে দিনব্যাপী কিন্তু বেশ কয়েকজনকে আটক করেছে। এর আগে রাতে সাবেক রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন, তাকেও আটক করা হয়েছে। 2 সাংবাদিক, সেই সঙ্গে শাহরিয়ার কবির, একের পর এক এই যে বিভিন্ন জনকে গ্রেপ্তার করে আটক করে ডিবি কার্যালয়ে কিন্তু আনা হচ্ছে এবং পরবর্তী যে কার্যক্রমগুলো, আদালতের যে কার্যক্রম, সেগুলো হয়তো বা আগামীকাল থেকেই শুরু হবে। তো এই ছিল আসলে ডিবি কার্যালয়ের সামনে থেকে এই মুহূর্তে আমার কাছে সবশেষ খবর। ডিবি কার্যালয় থেকে যে লেখক ও সাংবাদিক শাহরিয়ার কবিরকে আনা হয়েছে এবং সে বিষয়ে বিস্তারিত কিন্তু জানাচ্ছিলেন সহকর্মী সাজিদ আরাফাত। এখন খেলার সংবাদ। ভারতের বিপক্ষে 2 ম্যাচ সিরিজের প্রথম টেস্ট খেলতে বাংলাদেশ দল এখন চেন্নাইতে। টাইগাররা ইতিমধ্যে অনুশীলন শুরু করেছে। আগামী 19 সেপ্টেম্বর থেকে শুরু প্রথম টেস্ট, হাতে খুব বেশি সময় নেই, তাই বসে নেই বাংলাদেশ দলও। অনুশীলন শুরু করেছে শান্ত বাহিনী। চেন্নাইয়ের এম.এ. চিদাম্বরম স্টেডিয়ামে পুরো দল নিয়ে অনুশীলন শুরু করেন কোচ চান্ডিকা হাতুরে সিংহে। ব্যাটাররা নেমে নিমগ্ন ব্যাটিংয়ে, বোলাররা বল হাতে নিবিড়ভাবে ঝালাই করছেন নিজেদের। প্রতি বিভাগের কোচেরা দিচ্ছেন নির্দেশনা। চেন্নাইয়ের রোদেলা আকাশের নিচে ক্রিকেটাররা তৈরি হচ্ছে নিজেদের উজাড় করে দিতে। ভারতকে তাদের মাটিতে হারিয়ে ইতিহাস গড়তেই দেশ ছেড়েছে টাইগাররা। আসন্ন বাফুফে নির্বাচনে বিএনপি নেতা তাবিত আউয়ালকে নিজের প্যানেলে সিনিয়র সহসভাপতি প্রার্থী হিসেবে চান সাইফ পাওয়ারটেকের কর্ণধার তরফদার রুহুল আমিন। এর আগে রোববার এই ব্যবসায়ী সভাপতি পদে নির্বাচনের ঘোষণা দেন। আগস্টের যে রিফর্ম, 5ই আগস্টের ছাত্র জনতার যে আন্দোলনে আমরা তো মুক্ত হয়েছি, মুক্ত বাংলাদেশের মুক্ত কাজ। আবার যদি সেই আমাকে আবার বসিয়ে দেওয়া হয়, আমাকে যদি জোর করে এখান থেকে সরিয়ে দেওয়া হয়, তাই 5ই আগস্টের যে পট পরিবর্তন হলো, এটা দরকার ছিল না কোনো। শেষ করছি এখন চারদিক।